শিক্ষার্থীরা যেমন করে নাই, এই ব্যর্থতা দায় কার? এদের কারা করলো? আমার কাছে ব্যর্থতা দায় কার? ওবায়দুল কাদের সাহেবের মতো একজন বিজ্ঞ লোক উনি বললেন আমার ছাত্রলীগই যথেষ্ট এই আন্দোলনকে দেখার জন্য। হ্যাভ এবং হ্যাভ নটসের এই যে একটা পার্থক্য, সব কিছু একসাথে হয়ে ওই কোটার উপর ভর করে এই টোকাইও যোগ দিছে। না, যেটা প্রচুর বলতেছেন, প্রচুর না, কয়েকটা ঘটছে। জীবনকে সহজ এবং স্মার্ট করতে আপনিও নিয়ে আসেন ভিশন রাইস কুকার, রান্নায় আধুনিকতা। বিএনপি জামাত বা তাদের নেতাকর্মীদের গ্রেপ্তার প্রসঙ্গ তিনি বলেছেন যে অনেকগুলো ব্যাখ্যা আপনি শুনলেন। যে হ্যাঁ, আমি বলবো কামরুল হাসান সাহেবকে আমি ধন্যবাদ জানাতে চাই। অ্যাজ এ শিক্ষক হিসাবে উনি খুব বোধের থেকে, এথিকেট উপলব্ধি থেকে উনি যে কথাগুলি বলেছেন, এগুলি আমাদেরকে অবশ্যই আমলে নিতে হবে, বিবেচনা নিতে হবে এবং সেটাকে বুঝতে হবে। এখানে একটা কথা বলি যে দুজনের কথার প্রেক্ষিতে আমি আজম ভাইয়ের একটি কথা দিয়ে শুরু করতে চাই। আজম ভাই বলছে যে জাতীয় সম্পদ কারা ধ্বংস করেছে? সুন্দর প্রশ্ন। কথা হলো কি, আগে কোনটা? দুটা চিত্র, হত্যাযোগ্য, ধ্বংসযোগ্য। তাহলে ধ্বংসযোগ্য এটা তো সমর্থন করাই যায় না, এটা আমাদের জাতীয় সম্পদ, এটা নিশ্চয়ই আওয়ামী লীগ সম্পদ না, এটা জাতির সম্পদ। রেল স্টেশন বলেন, সেতু ভবন বলেন, বিটিভি বলেন। কিন্তু এখানে মানুষের দেখেন একটা সাইকোলজি, মনস্তত্ত্বে আপনি গভীরে যেতে হবে। জিনিসগুলি কি ঘটেছে আপনি একটু যদি বলি। আজম ভাই আছেন, আমাদের হাসান ভাই আছেন, আপনারাই করবেন। ছাত্রদের আন্দোলন যে যৌক্তিক ছিল তার প্রমাণ হলো সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সরকার প্রজ্ঞাপন করেছে। তাহলে ছাত্রদের আন্দোলনটা যৌক্তিক ছিল। অহিংস থেকে সহিংসিত কেন হলো? এবং এইটা আমি বললাম তো যে প্রথমে ওই জিনিসটা এমনভাবে হয়ে গিয়েছিল যে ছাত্রদেরকে মাইন্ডসেটটাকে আমরা বুঝতে পারি নাই। এইটা, এই উপলব্ধির জায়গাটা, আমাদের তরুণদের উপলব্ধির জায়গাটা, এটা আমরা রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছি। এবং এইখানেও ঠিক ওবায়দুল কাদের সাহেবের মতো একজন বিজ্ঞ লোক উনি বললেন আমার ছাত্রলীগই যথেষ্ট এই আন্দোলনকে দেখার জন্য। এটা একটা প্রশ্নের প্রেক্ষিতে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে টাকা পিছলে এটা হয়েছে। আরে উনি মাননীয় প্রধানমন্ত্রী যখন নাকি চায়না থেকে আসলেন, এসে তখন কোটা আন্দোলন শুরু হয়েছিল। কোটা আন্দোলন 5ই জুনে যে হাইকোর্টের রায় দিল তার বিরুদ্ধে তারা এই করলো, এবং প্রথম 1 জুলাই থেকে 15 জুলাই পর্যন্ত কিন্তু শান্তিপূর্ণ ছিল, অহিংস ছিল। পুলিশ সহযোগিতা করেছে, ছাত্রলীগও বলেছে তাদের যৌক্তিক দাবি সংস্কার করা উচিত। তাহলে পরবর্তীতে কেন হলো? ওই যে প্রধানমন্ত্রী একটি বক্তব্যকে এটাকে করে, যেটা অপব্যাখ্যা বলেন, যেটা বলেন, করে হয়েছিল। এবং তখন তাদের মনের ভিতর রাগ, ক্ষোভ, খেদ, দুঃখ, কষ্ট থেকে তারা এই স্লোগানটা দিয়েছিল। আমার কথা হলো কি, যে এই যে প্রজন্ম, যে কথাটা উনি বলেছেন, এই প্রজন্মকে আমাদের বুঝতে হবে। এই প্রজন্মর সাথে আমাদেরকে মুখোমুখি দাঁড় করে দেওয়া হয়েছে। এই প্রজন্মকে কি করলো? ছাত্রলীগকে দিয়ে তাকে বাইরে থেকে হেলমেট বাহিনী এনে তাদেরকে পেটানো হলো, এবং সে তারই ধারাবাহিকতায় আবার ছাত্রলীগকেও খেসারত দিতে হয়েছে, তাদেরকে বেরিয়ে যেতে হয়েছে। তারা তাদের ঘর ভাঙচুর করা হয়েছে, চিটাগাঙে বেশ কয়েকতলা উপর থেকে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে। এটাও তো সমর্থনযোগ্য না। একটা ঘটনাকে জন্ম দেয়। আমি যেটা বলতে চাচ্ছি, যেটা উনি বলছেন যে প্রত্যয় নিয়ে, যেটা কামরুল হাসান ভাই বলতেছিলেন, যে আসলে এই শিক্ষকদের কিন্তু মূল্যায়ন দরকার। আমি এটা কনক্লুসিভ একটা সাজেশনে যাচ্ছি, মূল্যায়ন দরকার। এবং পলিটিক্স অফ ইনহেলিয়েশন, বিএনপি যখন ক্ষমতায় ছিল 21শে আগস্টের মতো ঘটনা ঘটিয়ে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, এটাও যেমন সত্যি। আর আজকে আওয়ামী লীগ যেটা করতেছে তার চেয়ে বেশি করে এটাও সত্যি। তাহলে একটা অপরাধকে ঢাকতে গিয়ে আরও বড় অপরাধ করা, একটা দোষকে ঢাকতে গিয়ে আরেকটা বড় দোষ আমি করবো, এটা তো এই দেশের মানুষ কখনো চায় নাই। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কী ছিল? আজম ভাই চেতনার কথা বলেছেন। আমাদের চেতনা ছিল আমরা সামাজিক ন্যায় বিচার, বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা, একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা তৈরি করব। আজকে এই গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করতে গিয়ে 14 প্রজন্ম, 18 প্রজন্ম, 24 প্রজন্মের ইয়ারা ভোট দিতে পারে নাই। তো সুতরাং এই ভোট যেহেতু দিতে পারে নাই, তাদের ক্ষোভ আছে। এবং আমি আরও সাথে এটাও বলবো, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মূল্যস্ফীতি এবং দুর্নীতি, এবার তার মধ্যে হ্যাভ এবং হ্যাভ নটসের এই যে একটা পার্থক্য, সব কিছু একসাথে হয়ে ওই কোটার উপর ভর করে
এই টোকাইও যোগ দিছে, রিক্সাওয়ালাও যোগ দিছে। ঘর থেকে যে মাটা বেরিয়ে আসছে সে সীমিত আয়ের স্বামীর সংসার করে, সে তো বাজার নুন আনতে পান্তা ফুরাচ্ছে, সেও বেরিয়ে আসছে। এই 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 জিনিসটা এই সমাজ বিশ্লেষণটা এবং মনস্তত্ত্বটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না। আমি কথাটা বলার উদ্দেশ্য হলো সবশেষে দেশটা তো আমাদের। আমরা তাই আজকে চাই আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন কিংবা অন্যান্য দল বলেন, সবাই তো দেশটাকে ভালোবাসে। আমাদের দেশপ্রেমটা জাগ্রত হোক, আমাদের সমস্যার সমাধান হোক। আমি যে কথাটা প্রথম অংশে বলে গিয়েছি যে এই যে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আজকে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে আজকে এই সরকারের জন্য যে দিকটা আছে এইটা উপলব্ধি মাননীয় প্রধানমন্ত্রী করতে পেরেছেন বলেই আমি বিশ্বাস করতে চাই যে উনি কিন্তু একটা হসপিটালে বিবেকের তাড়নায় উনি তাদেরকে দেখতে গিয়েছেন, তাদেরকে উনি সহযোগিতা করেছেন। আজকে 35টা পরিবারকে উনি সহযোগিতা করেছেন। কিন্তু পাশাপাশি আমি বলবো এই যে 206 জন, 7 জন, 9 জন যে সংখ্যাই হোক, এর মধ্যে যে কথাটা বলে যে যেটা আজম ভাই আপনার প্রতি সম্মান রেখে বলতে চাই, আওয়ামী লীগের একটা ক্যারেক্টার কি জানেন? একটা আওয়ামী লীগের একটা ন্যারেটিভ তৈরি করা, একটা ট্যাগ লাগানো বিএনপি জামাত, আর ন্যারেটিভ হলো এই স্বাধীন মুক্তিযুদ্ধ। আরে মুক্তিযুদ্ধের চেতনা 52-53 বছরের মুক্তিযুদ্ধের চেতনাটা কি? চেতনারা যে এটা আওয়ামী লীগ ব্যবসা করতে চায়, চেতনা তো হলো আমি একটা বৈষম্যহীন সমাজ করব, চেতনা হলো আমি সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, চেতনা হলো আমি একটি গণতান্ত্রিক বাংলাদেশ করব। বঙ্গবন্ধু তো এইটাই জন্য দেশটাকে স্বাধীন করেছিলেন। এখন চেতনা দিয়ে যদি ওই রক্তের আমার মুক্তিযোদ্ধা ছিল, আমার নাতি যে তাকেও সমাজের সেইটা হবে মুক্তিযুদ্ধের জন্য করে। আমি শেষে এইটুকুই বলতে চাচ্ছি, লাস্ট কথাটা হলো যে আমার বাবা যদি, আমার দাদা যদি রাজাকার থেকে থাকে, আমি নাতি হিসাবে আমি কি মুক্তিযুদ্ধের চেতনা লালন করতে পারি না? তাহলে আজকে কেন আজকে বিভাজনটা? সরকারের প্রতি যে আহ্বান জানিয়েছেন ডক্টর কামরুল হাসান, কিছুটা হলেও সরকার কি সে বিষয়টা উপলব্ধি করতে পারছে? আপনি দেখছেন মাননীয় প্রধানমন্ত্রী হাসপাতালে ছুটে যাচ্ছেন, আহতদের পাশে দাঁড়াচ্ছেন, তাদের সহায়তা করছেন। আপনি এর মধ্যে বলেছেন সরকারের কি আপনার মনে হয় যে উপলব্ধিটা হয়েছে? অনেকটা বলে গেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর লাস্ট ভাষণটা কিন্তু অবশ্যই আমলে নেওয়ার মতো। তিনি কিন্তু বলছেন সে যে দলেরই হোক, যে মতেরই হোক, কোনো হত্যাকে যেমন সমর্থন করা যায় না, কিংবা তাদের আহতদেরকে চিকিৎসার দায়িত্ব নিয়েছেন দলমত নির্বিশেষে। এটা উনি ওনার বক্তব্যে এবং ওনার পদক্ষেপে সেটা উনি করেছেন। কারণ আমি এই কথাটা বলবো যে 206 জন, 7 জন, 200 জন, 150 জন যাই হোক, মাত্র 35 জনকে দিছে, বাকিগুলিকে দৃশ্যমান পদক্ষেপ তাকে দেখাতে হবে যাতে করে যে তাদেরকে সহযোগিতা করেছেন। আমি আরেকটা কথা বলতে চাই যে আজম ভাইরা যে একটা আওয়ামী লীগের একটা কথাই আছে যে ন্যারেট করে দেয় যে বিএনপি জামাত, যদি উনি বলতেছিলেন ত্রিমুখীয় যুদ্ধ হয়েছে কোথায় পাইল, তাহলে এই যে যারা মারা গেছে, এই মারা যাওয়ার মধ্যে আওয়ামী লীগের মানে ছাত্ররা ছিল। আওয়ামী লীগের প্রচুর কর্মী মারা গেছে। আচ্ছা, আওয়ামী লীগের প্রচুর কর্মী, তাহলে না যেটা প্রচুর বলতেছেন, প্রচুর না, কয়েকটা ঘটছে। আমি বলি তাহলে 207 জনের মধ্যে কয়জন আওয়ামী লীগ মারা গেছে, কয়জন সাধারণ মারা গেছে? না, কথা শোনেন, আসতে হবে। এবং এই জামাত শিবির যে বলা হয়, আমি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন 147 জনের কথা, আমি 11 জন আওয়ামী লীগের নেতা কর্মী। ওকে, 11 জন মেনে নিলাম। 11 যদি আওয়ামী লীগের কর্মী হয়ে থাকে, বাকি তাহলে এরা কারা? এরা যদি বিএনপি হয় তাহলে, যদি শুধু শিক্ষার্থী সাধারণ, তাহলে বিএনপি জামাত তো এখানে নাই। কারণ গন্ডগোল করলে তো ওই গুলিতে তো তারাও ছিল। যে কথাটা বলার জন্য আমি শেষ করি, বিএনপি জামাতরা তো করাইছে এটা, নাকি তারা হুকুমের আসামি? এটা ক্লিয়ার করতে হবে যে বিএনপি জামাত যদি রিয়েলি জড়িত থাকে, কারণ ধ্বংসযোগ্য তারা করছে। আমার কথা হলো কি, ভিডিওতে ফুটেজ দেখে কারা ইন্ধন, তাহলে এটা আমি অনুরোধ করবো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে, এই সরকারকে আওয়ামী লীগের 11 জন মারা গেছে আজকে বলছে, সাধারণ ছাত্রছাত্রী মারা গেছে, তাহলে বিএনপির এই যে ফুটেজে দেখা গেছে এই জামাতের জঙ্গি, যেমন আজকে জেলখানা যেটা হলো, আমরা নিন্দা করি নরসিংদী, যেটা এটা কি সরকারি, যেটা উনি বলে গেছেন গোয়েন্দা সংস্থার ব্যাপারে শিক্ষার্থীরা এটা করে নাই। না, তাহলে শিক্ষার্থীরা যেমন করে নাই, এই ব্যর্থতার দায় কার? এটা কারা করলো? আমার কাছে ব্যর্থতার দায় কার? এটা কি গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট ছিল না? শেষ করতে চাই, আমরা ব্যর্থতার দায় কার সেটা শেষ করতে চাই। আমরা আজকে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য ছাত্রলীগের লাগামটা টেনে ধরা উচিত, বিশ্ববিদ্যালয়ের সকল প্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত,